কেমন আছো সবাই? তো আমি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো আমরা নিয়ে চলে এসেছি আজ আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট অর্থাৎ ভৌত জগৎ এবং পরিবেশের 3 নম্বর ক্লাস। প্রথমেই বলেছি 4টে ক্লাস হবে, আজকে তার 3 নম্বর ক্লাস। তো যারা নতুন এসেছো এই চ্যানেলে, যারা নতুন স্টুডেন্ট, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার আগের দুটো ভিডিও দেখে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন হয়েছে। এবং যারা দেখে নিয়েছো তারা অলরেডি জানাও ভিডিওগুলো কেমন হচ্ছে বা আরও কেমন করলে তোমাদের আরও সুবিধা হবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের টপিকস। আজকের টপিক্সে আমরা কি আলোচনা করব সেটা আগে আমরা দেখে নিই। আজকে কি আলোচনা করব? সঠিকতা বা অ্যাকিউরেসি, যথার্থতা বা সুসংহতি বা প্রেসিশন, পরিমাণের ত্রুটি, পরিমাপের ত্রুটি, এরর্স ইন মেজারমেন্ট অর্থাৎ মেজারমেন্ট করতে গেলে বা পরিমাপ করতে গেলে কি ত্রুটির সম্মুখীন হতে হয় বা কি ত্রুটি লক্ষণীয়, সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব এবং ওই ত্রুটিগুলো কিভাবে আমরা শুধরে নেব বা সংশোধন করব সেটাও আলোচনা করব। এরপরে আসছি আসন্ন মান, রাউন্ডিং অফ, মানের ক্রম, অর্ডার অফ ম্যাগনিটিউড, তাৎপর্যপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সার্থক অঙ্ক সংখ্যা, যাকে বলে সিগনিফিক্যান্ট ফিগার্স। আর অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের মতো আজকেও আছে যে এই রিলেটেড MCQ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কি, সেগুলো আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের প্রথম টপিকস, সঠিকতা বা অ্যাকিউরেসি। সঠিকতা বা অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি বা সঠিকতা কাকে বলবো? দেখা গেল কোনো একটা বস্তুর আমরা পরিমাপলব্ধ কোনো মান পেলাম, সেই মানটা তার প্রকৃত মানের কতটা কাছাকাছি সেটাই ডিপেন্ড করবে যে আমরা যে মান নিয়েছি সেটা কতটা অ্যাকিউরেট বা তার সঠিকতা কতটা, অ্যাকিউরেসি কতটা। যেমন ধরে নিলাম একটা কোনো বস্তু আছে যার প্রকৃত দৈর্ঘ্য 5.8 সেন্টিমিটার। ধরে নিলাম এর প্রকৃত দৈর্ঘ্য 5.8 সেন্টিমিটার। এখন আমরা দুটো স্কেল পেলাম, দুটো স্কেলে একে আমরা পরিমাপ করলাম। দুটো স্কেলে কি দেখলাম না, এটাতে মান পাওয়া গেল 5.6 সেন্টিমিটার আর এটাতে মান পাওয়া গেল 5.7 সেন্টিমিটার। তাহলে এই দুটো তো পরীক্ষালব্ধ মান। এই পরীক্ষালব্ধ মান দুটোর মধ্যে কোন মানটা এই প্রকৃত মানের কাছাকাছি? না এই আমরা দ্বিতীয় যে স্কেলটা নিয়ে এর পরিমাপ করেছিলাম, দৈর্ঘ্য পরিমাপ করেছিলাম, দেখা গেল সেটাতে যে মানটা পাওয়া গেছে সেটা প্রকৃত মানের কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি এই যন্ত্রটা বেশি অ্যাকিউরেট, বেশি সঠিক, এবং এতে এই যন্ত্রের দ্বারা যে পরিমাপ পদ্ধতিতে যে পরিমাপটা আমরা পেলাম এর অ্যাকিউরেসি অনেক বেশি। এর অ্যাকিউরেসি বেশি কার তুলনায়? না এর তুলনায়। ওকে, আমরা আরও একটা উদাহরণ দিই। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যাক। ধরা যাক এই একটা বস্তু, এই বস্তুর প্রকৃত ওজন 5.50 কেজি। এবার আমরা একটা দাড়ি পান্না নিলাম আর একটা স্প্রিং তুলা যন্ত্র নিলাম। এবার কি হলো, দেখা গেল আমরা এই বস্তুটাকে এদিকে বসালাম এবং এখানে আমি কি তার সমান বাটখারা চাপাতে হবে, বাটখারা দেব, তবেই তো এইখানে সূচকটা শূন্যতে আসলে তবেই বোঝা যাবে যে সমান হচ্ছে কি না। তো দেখা গেল এখানে আমি মান পেলাম 5 কেজি 550 গ্রাম। এখানে কত ছিল প্রকৃত ওজন? 5 কেজি 500 গ্রাম হলো। এখানে পেলাম তখন এখানে যেটা উঠবে বা হ্যাঁ, তো এখানে ওজনটা আমরা পেলাম 5.52 কেজি। অর্থাৎ কত পেলাম? 5 কেজি 520 গ্রাম। তাহলে এর প্রকৃত ওজন 5 কেজি 500 গ্রাম। তার কাছাকাছি কোন
পরীক্ষালব্ধ মানটা আমরা পাচ্ছি না তার কাছাকাছি হচ্ছে এইটা। তাহলে আমরা বলতে পারি এই যন্ত্রটা মোর অ্যাকুরেট বা বেশি সঠিক এর তুলনায়, এবং এর যন্ত্রের সঠিকতা বা অ্যাকিউরেসি এর থেকে এর বেশি। ওকে, এরপর আসছি নেক্সট টপিকস, প্রেসিশন বা সুসংহতি বা যথার্থতা। প্রেসিশন বা যথার্থতা কাকে বলবো আমরা? যথার্থতা বা সুসংহতি অর্থাৎ প্রেসিশন। তো প্রেসিশন কি না, আমরা কোনো পদার্থের যখন পরিমাপ করব, বারবার পরিমাপ করার ফলে যদি সেই মানগুলো তার পাশাপাশি থাকে তবে বলবো যে সেই যন্ত্রের যথার্থতা আছে। কেমন সেটা দেখি। ধরে নিলাম আমরা আগের মতোই একটা বস্তু নিলাম যার ওজন 100 গ্রাম। ওকে, দুটো তুলা যন্ত্র নিলাম। দুটো তুলা যন্ত্র নিয়ে আমরা মাপব। তো প্রথম তুলা যন্ত্রে যখন মাপলাম সেখানে মানগুলো আমরা এরকম পেলাম। কীরকম না, পেলাম 90 গ্রাম, 85 গ্রাম, 105 গ্রাম এবং 97 গ্রাম। তুলাযন্ত্র 2-এ যখন আমরা মাপলাম তখন আমরা পেলাম 98 গ্রাম, 101 গ্রাম, 100 গ্রাম, 100 গ্রাম আমি নিলাম না, 99 গ্রাম, 97 গ্রাম। তাহলে দেখো, যাকে আমরা বাংলায় বলি ধারাবাহিক, কোন তুলযন্ত্রটা বেশি ধারাবাহিক, কার যথার্থতা বেশি বা কে বেশি সুসংহত মান দিচ্ছে? দেখো, তুলাযন্ত্র 2, কারণ এ কিন্তু পাশাপাশি 100 গ্রাম না দিলেও তার 100 গ্রামের পাশাপাশি একদম মানগুলো দিচ্ছে। কিন্তু এই তুলাযন্ত্র 1 90, 85, 105, 97, অর্থাৎ এর পরিমাপ লব্ধ যে মানগুলো আমরা পাচ্ছি তার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই, তার মধ্যে সুসংহত তার ধর্ম নেই। তাই আমরা এখানে বলতে পারি তুলাযন্ত্র 2টা হলো বেশি সুসংহত বা এর যথার্থতা বেশি। কার থেকে? না, তুলাযন্ত্র 1-এর থেকে। চলো, এরপর আসছি আমরা এরার্স ইন মেজারমেন্ট অর্থাৎ পরিমাপে ত্রুটি। কি কি ত্রুটি আমরা লক্ষ্য করতে পারি বা কি কি ত্রুটি লক্ষ্য করা যায় সেইটা আমরা এখন আলোচনা করব। এরার্স ইন মেজারমেন্ট অর্থাৎ পরিমাপের ত্রুটি। তো পরিমাপের ত্রুটি কি, কাকে বলবো? ডেফিনেশনে কি বলছি? যে কোনো পরিমাপের ক্ষেত্রে যে অনিশ্চয়তা থাকে তাকে ওই পরিমাপের ত্রুটি বলে। তাহলে পরিমাপের ত্রুটি কাকে বলবো? না, আমি কোনো জিনিস পরিমাপ করছি, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যা প্রকৃত মান হচ্ছে না, মানে অনিশ্চিত যে সেখানে মান নাও হতে পারে, এবং সেটা ডিপেন্ড করছে অনেক রকমভাবে ত্রুটিটা হতে পারে। এবং কীভাবে ত্রুটি হতে পারে? সাধারণত এই 4 রকমভাবে ত্রুটি হয়। কি না, হ্যাঁ, তার আগে বলে দেওয়া যাক, এই যে প্রকৃত মান এবং তার যা পেলাম আমরা, এর যে পার্থক্য, এটাই হবে ত্রুটির মাত্রা। অর্থাৎ 50 সেন্টিমিটার বস্তু কিন্তু আমরা পেলাম 49.59 সেন্টিমিটার। তো এর মধ্যে যে ডিফারেন্সটা, এটাই হবে ত্রুটির মাত্রা। তাহলে ত্রুটি প্রথমে আসছি ব্যক্তিগত ত্রুটি বা পার্সোনাল এরার। ব্যক্তিগত ত্রুটি কাকে বলবো? না, ব্যক্তি নির্ভর, অর্থাৎ ব্যক্তির ওপর ডিপেন্ড করছে। আমি যদি একটা মান নিই, কোনো যন্ত্র মাপতে যাই, আমার যা ত্রুটি থাকতে পারে, যদি তোমরা মাপো তাহলে তোমাদের অন্য কোনো ত্রুটি থাকতে পারে। দেখা গেল একজন মানুষ, তার চোখের কিছু সমস্যা আছে,
তো সে যেভাবে মানটা নেবে দেখা যাবে যিনি সাধারণ, যিনি চোখে দেখতে পান সঠিকভাবে, তিনি মান নিলে কিন্তু দেখা যাবে সেটা আরও মোর অ্যাকুরেট হবে। তাহলে পরম ত্রুটি কোনো একটা পরিমাপের প্রকৃত মান, কোনো একটা পরিমাপের প্রকৃত মান এবং তার যে গড় মান, এই দুটোর যে ডিফারেন্স, একেই বলা হবে পরম ত্রুটি। যেমন ধরা যাক একটা বস্তুর অনেকবার বারংবার তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার পরিমাপ নেওয়া হলো, তার মানগুলো পাওয়া গেল R1, R2, R3, R4 ডট 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 Rn। তাহলে এর গড় কত, আর এভারেজ কত হবে না R1 প্লাস R2 প্লাস R3 Rn বাই n। তো সুতরাং লিখতে পারি 1/n সামেশন ওভার Rn Ri i সমান 1 to n। এবার আমরা পরম ত্রুটি, তাহলে গড় আমরা পেয়েছি আর প্রকৃত মান এটা, তাহলে আমরা বলতে পারি যে এর পরম ত্রুটিকে আমি কি দিয়ে ডিনোট করব না ডেল আর দিয়ে, ডেল আর মড। তাহলে আমরা ধরি ডেল R1 সমান R মাইনাস R1, তাহলে ডেল R1 সমান কি লিখতে পারি R1 মাইনাস আর এভারেজ, ডেল R2 সমান লিখতে পারি R2 মাইনাস আর এভারেজ, এরকম ডেল Rn সমান লিখতে পারি Rn মাইনাস আর এভারেজ। আচ্ছা, এইবার দেখো যে ডেল আর এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, কিন্তু যদি মড অফ ডেল আর নিই বা পরম ত্রুটি নিই, এটা কিন্তু সবসময় পজিটিভ হবে। ওকে, এবং এই যে ডেল আর এর মানটা নেওয়া হলো পজিটিভ, তাহলে এই ডেল আর বা ডেল আর এর এভারেজ সমান কত লিখতে পারি আমরা, সমান লিখতে পারি তাহলে ডেল R1 প্লাস ডেল R2 প্লাস ডেল Rn বাই n, বা লিখতে পারি 1/n সামেশন ওভার ডেল Ri 1 to n। তাহলে ওই বস্তুর যে প্রকৃত মান কি ছিল আর, তাহলে ওর মানটা কিভাবে রেঞ্জ করবে আর প্লাস মাইনাস ডেল আর, এইটার মধ্যে এই বস্তুটার মান রেঞ্জ করবে। অর্থাৎ উদাহরণস্বরূপ বলতে পারি যে কোনো বস্তুর প্রকৃত দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, তার পরম ত্রুটি 2 সেন্টিমিটার, তাহলে তার মান 100 প্লাস মাইনাস 2 এই সেন্টিমিটারের মধ্যে থাকবে। অর্থাৎ এর মান হতে পারে ম্যাক্সিমাম 100 প্লাস 2 সেন্টিমিটার এবং মিনিমাম 100 মাইনাস 2 সেন্টিমিটার। হলো?
এরপর আসছি আপেক্ষিক ত্রুটি। গড় পরম ত্রুটি এবং গড় মানের অনুপাত। গড় পরম ত্রুটি এবং গড় মানের অনুপাতকেই বলা হবে আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরার। একে আমরা ভগ্নাংশ ত্রুটিও বলতে পারি। ভগ্নাংশ ত্রুটি বা ফ্র্যাকশনাল এরার। ফ্র্যাকশনাল এরার। তাহলে এই আপেক্ষিক ত্রুটি সমান কি লিখতে পারি? ডেল আর বাই আর। ডেল আর বাই ওকে ডেল আর এর গড় অর্থাৎ পরম ত্রুটি, গড় পরম ত্রুটি বাই গড় মান, একে বলবো আমরা আপেক্ষিক ত্রুটি। একেই যখন আমরা শতকরা হারে প্রকাশ করব, অর্থাৎ শতকরা ত্রুটি বা যেটা আমরা বলছিলাম পার্সেন্টেজ এরার। পার্সেন্টেজ এরার কি? আপেক্ষিক ত্রুটিকে যখন শতকরা মান প্রকাশ করা হবে তাকে বলা হবে পার্সেন্টেজ এরার। এই শতকরা ত্রুটি ডেল আর দিয়ে আমরা ডিফাইন করছি কি না আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। একে আমরা বলবো শতকরা ত্রুটি। ওকে, তাহলে আমরা তিনটে জিনিস সম্বন্ধে জানলাম: পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটি এবং শতকরা ত্রুটি। এর আগে আমরা জেনেছি কি না পরম ত্রুটি বা অ্যাবসোলিউট এরার। ওকে, এরপর আসছি ত্রুটির সমবায় বা প্রপাগেশন অফ এরর্স। ত্রুটির সমবায় বলতে কি? দুটো ভৌত রাশি, একাধিক ভৌত রাশি, দুই বা ততোধিক ভৌত রাশির ক্ষেত্রে যদি যোগ বা বিয়োগ হয় সেক্ষেত্রে পরম ত্রুটি কী হবে? ওকে, আমরা ধরে নিলাম দুটো ভৌত রাশি এ এবং বি। ধরে নিলাম দুটো ভৌত রাশি এ এবং বি, কিন্তু এদের পরিমাণগত মান কত পাওয়া গেল? এ প্লাস মাইনাস ডেল এ, আর এর পরিমাণগত মান বি প্লাস মাইনাস ডেল বি। তাহলে এখানে এই ভৌত রাশির পরম ত্রুটি কত আর এই ভৌত রাশির পরম ত্রুটি কত বলো তোমরা? এ ভৌত রাশির পরম ত্রুটি কত? হ্যাঁ, ঠিক বলেছ, এর পরম ত্রুটি হচ্ছে ডেল এ এবং বি ভৌত রাশিটার পরম ত্রুটি ডেল বি। গুড। এবার যোগের ক্ষেত্রে আমরা প্রথমে যোগ করলাম, দুটো রাশিকে যোগ করলাম। ধরলাম যোগের ক্ষেত্রে জেড সমান এ প্লাস বি। তাহলে এখান থেকে লেখা যায় জেড সমান জেড প্লাস মাইনাস ডেল জেড সমান এ প্লাস মাইনাস ডেল এ প্লাস বি প্লাস মাইনাস ডেল বি। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল কত না এ প্লাস বি প্লাস মাইনাস প্লাস ডেল এ প্লাস মাইনাস ডেল বি। তাহলে যোগের ক্ষেত্রে পরম ত্রুটি কত বেরোলো না ডেল এ প্লাস মাইনাস ডেল বি। ওকে, এরপর যদি বিয়োগ হয়, বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে
বিয়োগের ক্ষেত্রে কি না জেড প্লাস মাইনাস ডেল জেড সমান এ প্লাস মাইনাস ডেল এ মাইনাস অফ বি প্লাস মাইনাস ডেল বি। তাহলে এরপরে আমরা দেখব ভুলভাল হয়েছে। এবার যোগের ক্ষেত্রে কি যদি হয় তাহলে জেড প্লাস মাইনাস ডেল জেড সমান এ প্লাস মাইনাস ডেল এ প্লাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস ডেল বি। এখানে সর্বোচ্চ ত্রুটি কত আসছে? সর্বোচ্চ ত্রুটি এখানে আসছে ডেল জেড সমান ডেল এ প্লাস ডেল বি। এবার বিয়োগের ক্ষেত্রে কি হবে? বিয়োগের ক্ষেত্রে জেড সমান এ মাইনাস বি, তাহলে জেড প্লাস মাইনাস ডেল জেড সমান এ প্লাস মাইনাস ডেল এ মাইনাস অফ বি প্লাস মাইনাস ডেল বি, বা এখানে দাঁড়াচ্ছে ডেল জেড প্লাস মাইনাস ডেল জেড সমান প্লাস মাইনাস ডেল এ প্লাস মাইনাস ডেল বি, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে সর্বোচ্চ ত্রুটি কত হচ্ছে? দেখো আমি যদি শুধু প্লাস ধরি তাহলে প্লাস ডেল জেড সমান প্লাস ডেল এ প্লাস ডেল বি। আবার যদি মাইনাস ধরি মাইনাস ডেল জেড সমান মাইনাস ডেল এ মাইনাস ডেল বি, বা এখান থেকেও হয়ে যাচ্ছে ডেল জেড সমান ডেল এ প্লাস ডেল বি। সব ক্ষেত্রেই দেখো তিনটে ক্ষেত্রেই কিন্তু পরম ত্রুটির যোগফলটাই কিন্তু সর্বোচ্চ ত্রুটি। অর্থাৎ যোগ এবং বিয়োগের ক্ষেত্রে দুই বা ততোধিক ভৌত রাশির যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যে ফাইনাল অর্থাৎ যে ফলাফলটা পাওয়া যাবে সেই ফলাফলের যে পরম ত্রুটি সেগুলো কি হবে? সবসময় ওই ভৌত রাশিগুলির যে পরম ত্রুটি তার যোগফলের সমান হবে। বোঝা গেল? যান্ত্রিক ত্রুটি কাকে বলবো? না কোনো যন্ত্রে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আমরা যখন সেই ত্রুটিপূর্ণ যন্ত্র নিয়ে কোনো জিনিসের আমরা মান নেব, পরিমাপ করব, তখন তো অবশ্যই মানটা ত্রুটিপূর্ণ হবে। তখন ওই যে ত্রুটি তাকে আমরা বলবো যান্ত্রিক ত্রুটি। যেমন স্ক্রু গেজের ক্ষেত্রে বা স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে এদের কখনোই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এদের প্রথম মান 0-তে থাকে না। কি হয় না এই যান্ত্রিক ত্রুটির জন্য আমরা যেসব মান নিই তখন আমরা এরর পূর্ণ বা ত্রুটিপূর্ণ মান পাই। সেই ত্রুটিপূর্ণ মানকে সঠিক করতে গেলে কি করতে হয়? আবার আমাদের সেই ত্রুটিপূর্ণ মান থেকে যে যতটা ত্রুটি পাওয়া যায় সেই ত্রুটিকে ওইখান থেকে আমাকে মাইনাস করতে হবে। এরপর আসছি অনিয়মিত ত্রুটি। অনিয়মিত ত্রুটি মানে কি না যে কোনো একটা জিনিসের একটা বস্তুর আমরা যখন পার্ট নিচ্ছি বারংবার যখন পার্ট নিচ্ছি তখন সেই বারংবার পার্ট নিতে গিয়ে প্রকৃত পাঠের থেকে কিছুটা বেশি বা কম হয়। তার ফলে যে ত্রুটিটা আমরা পাই সেই ত্রুটিকে বলা হবে অনিয়মিত ত্রুটি। ওই অনিয়মিত ত্রুটিকে আমরা যখন মিনিমাইজ করব বা অনিয়মিত ত্রুটিকে কম করার জন্য ওখানে আমাদের কি করতে হবে? যতগুলো মান পাবো সেই মানগুলোকে সব যোগ করে তার অ্যারিথমেটিক এভারেজ নিতে হবে, অর্থাৎ তার গড় নিতে হবে, গাণিতিক গড় নিতে হবে। এরপর আসছি লঘিষ্ঠ ধ্রুবক ত্রুটি, লিস্ট কাউন্ট এরর। লিস্ট কাউন্ট এরর কি না কোনো যন্ত্র দিয়ে আমরা যে ন্যূনতম মান পরিমাপ করতে পারি
তাকে বলা হয় সেই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট। যদি তার থেকেও আরও সূক্ষ্মতার প্রয়োজন হয় পরিমাপে, তখন ওই লঘিষ্ঠ ধ্রুবকের সীমাবদ্ধতা থেকে যাচ্ছে এবং ওই সীমাবদ্ধতার দরুন যে ত্রুটিটা হচ্ছে তাকে আমরা বলবো লঘিষ্ঠ ধ্রুবক ত্রুটি। এবার আমরা বুঝি যে এই লঘিষ্ঠ ধ্রুবক ত্রুটিটা কী। আচ্ছা, আমরা এর আগে স্লাইড ক্যালিপাস আলোচনা করেছি, স্লাইড ক্যালিপাসের কথা আমরা আলোচনা করেছি। স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসির মান 0.01 মিলিমিটার বা সেন্টিমিটারে করলে 0.01 সেন্টিমিটার। তাহলে 0.01 মিলিমিটার মানে 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ, তাই তো? কিন্তু আমাদের দেখা গেল এমন একটি পরীক্ষাতে সেখানে পাঠ নিতে হবে, দেখা গেল ওখানে 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত মান নিতে হবে, কিন্তু তখন আমরা পারবো না ওই স্লাইড ক্যালিপাস দিয়ে, তখন আমি সেই পদার্থের বা সেই বস্তুর আমি পরিমাপ করতে পারবো না। তাহলে এই যে সীমাবদ্ধতা, এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ওই স্লাইড ক্যালিপাসের সীমাবদ্ধতা, ওই সীমাবদ্ধতার জন্য ওই সময় পরিমাপ করতে যে ত্রুটিটা আসবে সেই ত্রুটিকে আমরা বলবো লঘিষ্ঠ ধ্রুবক ত্রুটি। ঠিক একইভাবে যদি এটা স্লাইড ক্যালিপাস বললাম, এরপর আমরা যদি বলি যে স্ক্রু গেজ এর লিস্ট কাউন্ট 0.01 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ। এবার দেখা গেল আমাদের এমন একটি সরু বা খুব সূক্ষ্ম একটা জিনিসের পরিমাপ করতে হবে যেখানে ওই 1 মিলিমিটারের মানে 0.01 মিলিমিটারের থেকেও আরও বেশি সূক্ষ্মতার প্রয়োজন, বা এর থেকেও আরও ছোট মান, 0.01 মিলিমিটারের থেকেও আরও ছোট মান যেসব পরীক্ষাতে ম্যাটার করে, সেই সব পরীক্ষার ক্ষেত্রে তখন এই স্ক্রু গেজ ব্যবহার তার একটা সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। ওই যে তার সীমাবদ্ধতা, ওই সীমাবদ্ধতার দরুন সেই যন্ত্রে সেই পরীক্ষাতে লঘিষ্ঠ ধ্রুবক ত্রুটি বা লিস্ট কাউন্ট এরার আসবে। এবার এটা দিয়ে আরেকটু ভালো করে মান দিয়ে বোঝাই। আমরা দেখা গেল যে আমরা একটা যে বস্তুর খুব সূক্ষ্ম একটা বস্তু ডায়ামিটার মাপছি, দেখা যাবে যে ডায়ামিটারটা 0.005 বা 0.0025 মিলিমিটার, কিন্তু আমরা পাবো এখানে কি আইদার পাবো 0.02 মিলিমিটার অথবা পাবো 0.03 মিলিমিটার। প্রকৃত মান কিন্তু আমরা পেলাম না। প্রকৃত মান কি পেলাম আমরা? কারণ এ তো 0.1 পর্যন্ত মাপতে পারে, তাহলে 0.1 এর গুণিতক হিসেবে পারবে 0.01, তাহলে 0.01 ইন্টু 2 আইদার 0.02 অথবা 0.01 ইন্টু 3 0.03, কিন্তু 0.025 মিলিমিটার এই স্ক্রু গেজ কখনো মান দিতে পারবে না। এবার বোঝা গেল যে এই লঘিষ্ঠ ধ্রুবক ত্রুটিটা কি। যদি বুঝতে পেরে থাকো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, এরপর আরও কিছু আমরা এরর নিয়ে আলোচনা করব। কি কি এরর হতে পারে? যেমন পরম ত্রুটি, আচ্ছা রিলেটিভ এরর, এটা হচ্ছে অ্যাবসলিউট এরর, আর আসছি পার্সেন্টেজ এরর।
পার্সেন্টেজ এরর। কোনো সমস্যা থাকলে তোমরা পজ করে এগুলো আবার দেখবে, বুঝতে না পারলে সেই জায়গাটা আবার বুঝে নেবে। শতকরা ত্রুটি এবং পার্সেন্টেজ এরর, এই তিনটে ত্রুটি আমরা দেখব, পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি। তো চলো এবার নেক্সট টপিক, আসন্ন মান বা রাউন্ডিং অফ। তো আসন্ন মান কি বলেছে, যে পরিমাপ বা গাণিতিক প্রক্রিয়ার ফলে প্রাপ্ত সংখ্যায় যদি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার চেয়ে, এটা ভালো করে লক্ষ্য করো, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার চেয়ে একাধিক অনিশ্চিত অঙ্ক থাকে, তাহলে সেই সংখ্যাটির আসন্ন মান নির্ণয় করতে হবে। আসন্ন মান নির্ণয়ের আপাতত 3 রকম পদ্ধতি আছে, এটা ভালো করে খেয়াল করো। এই জায়গাটা, এই আসন্ন মান নির্ণয় কিন্তু সারা জীবন আমাদের কাজে লাগবে। হ্যাঁ, প্রত্যেকটা গাণিতিক প্রক্রিয়া আমাদের কাজে লাগবে, এবং এই জায়গাটা একটু ভালো করে ক্লিয়ার করে নাও, কারণ এই জায়গাটা কিন্তু সবার সমস্যা থাকে। আমারও এই জায়গাটাতে অনেক দিন ধরেই সমস্যা ছিল। ওকে, তো চলো প্রথম ধাপে কি বলেছে না, নির্দিষ্ট কোনো একটা সংখ্যার পরবর্তী সংখ্যা যদি, এই যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার পরে একাধিক অঙ্ক আছে, তারপরে ধরো 5-এর থেকে বেশি আছে আর 5-এর থেকে কম আছে, যদি 5-এর থেকে বেশি থাকে তাহলে সেই পূর্ববর্তী সংখ্যাটাতে 1 যোগ হবে, আর যদি 5-এর থেকে কম থাকে তাহলে পূর্ববর্তী সংখ্যা সেম থাকবে। অর্থাৎ কি, যেমন 3.449 এবং 3.444, তাহলে এটার তাৎপর্যপূর্ণ সংখ্যা দেখা গেল এই এতটা পর্যন্ত নিতে হবে, দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিতে হবে। তাহলে এটা 9 মানে কত, 5-এর থেকে বেশি, তাহলে এটা আমরা লিখতে পারি 3.45, অর্থাৎ এই 4-এর সঙ্গে 1 যোগ হলো। আর এটা যেহেতু 5-এর থেকে কম, তাহলে পূর্ববর্তী সংখ্যা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 3.44। এইবার আসছি দ্বিতীয় ধাপে, যে যদি এইটা 5 হয় তাহলে কি হবে, শেষ সংখ্যাটা যদি 5 হয় কি হবে না, দেখা গেল আমরা আবার একটা সংখ্যা নিলাম 2, 3, 5 এবং 3.245। যদি অযুগ্ম সংখ্যা থাকে, 5-এর আগে অযুগ্ম সংখ্যা, তাহলে এটা 1 যোগ হবে, অর্থাৎ 3.24। আর যদি এটা যুগ্ম সংখ্যা থেকে থাকে তাহলে এটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 3.24। তোমরা ভালো করে নোটিস করো, দরকার হলে তোমরা এটা খাতাতে ভালো করে নোট করে নাও। ওকে, এরপর 3 নম্বর আসছি। দেখা গেল কয়েকটার যোগ হচ্ছে, কয়েকটা দশমিক সংখ্যার যোগ হচ্ছে, যেমন 3.25 প্লাস 4.2 প্লাস 5.315, এটা কত হবে, কত হবে 12.765। কিন্তু এইবার বলা আছে এটাকে রাউন্ডিং অফ করতে হবে, কতটা পর্যন্ত না, এর সব থেকে কম দশমিকের পর কোথায় আছে, এখানে আছে। কটা ঘর আছে, দশমিকের পর একটা ঘর, তাহলে এখানে আমাকে দশমিকের পর একটা ঘর নিতে হবে। দশমিকের পর একটা ঘর যদি নিতে হয় কত হবে 12 এবার এটা হচ্ছে আগের নিয়মে আসবে, এটা শেষ অঙ্কটা কত আছে 5, তাহলে 5-এর আগে 6 আছে যুগ্ম সংখ্যা, অর্থাৎ এটা অপরিবর্তিত থাকবে, মানে 76, কিন্তু নিতে হবে আমাকে তো 1 ঘর পর্যন্ত, অর্থাৎ 12.6 মানে কত, 5-এর থেকে বেশি, তাহলে কি হবে, সামনে যোগ হবে 8। এবার বোঝা গেল যে আসন্ন মান আমরা কিভাবে নির্ণয় করব। এরপর আসছি মানের ক্রম। তো মানের ক্রম বা অর্ডার অফ ম্যাগনিটিউড, আমরা প্রাত্যহিক জীবনে যে সমস্ত ভৌত রাশি বা যে সমস্ত নিয়ে আমরা পর্যালোচনা করি, সেক্ষেত্রে দেখা যায় খুব বৃহৎ থেকে খুব ছোট পর্যন্ত সেগুলো হয়। অর্থাৎ এবার এই যে খুব বৃহৎ থেকে খুব ছোট, আমরা যখন স্কেলের এককের দ্বারা পরিমাপ করতে যাচ্ছি তখন কিন্তু অসুবিধে হয়। অর্থাৎ এই মহাজাগতিক দূরত্ব মাপার জন্য
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বা সূর্যের দূরত্ব মাপার জন্য যে স্কেল আমরা ব্যবহার করব, সেই একই স্কেলে কি আমরা পরমাণুর ব্যাসার্ধ মাপতে পারবো? পারবো না। বা সূর্যের ভরের জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করি, সেই পদ্ধতি কি আমরা প্রোটনের ভর নির্ণয় করতে পারবো? পারবো না। বা মহাবিশ্বের বয়স নির্ণয় করি যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে আমরা ইলেকট্রনের একবার পরিক্রমণের সময়কাল বা তার কম্পাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো না। সেজন্যেই আমাদের এই যে সুবৃহৎ যে রেঞ্জ, এই রেঞ্জকে আমরা কি করি? 10-এর ঘাত হিসেবে আমরা ব্যবহার করি। 10-এর ঘাত হিসেবে আমরা সেগুলোকে লিখি। এই যে মানের ক্রম তাহলে কাকে বলবো? না, 10-এর ঘাত কোনো ভৌত রাশির পরিমাপ করতে গেলে তার 10-এর ঘাতকে বলা হবে মানের ক্রম। যেমন একটা সূর্য, ওকে, সূর্যের ব্যাসার্ধ 1.39 × 10⁹ মিটার। আমাকে তো দুটোই মিটার এককে প্রকাশ করতে হবে। তাহলে মিটার এককে প্রকাশ করতে গেলে কি হবে তখন? না, একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হবে 1.06 × 10⁻10 মিটার, আর সূর্যের ব্যাসার্ধ হবে 1.3139 × 10⁹ মিটার। সেক্ষেত্রে দেখা যাবে পৃথিবীর ভর আনুমানিক 10⁻25 কেজি। আমাকে কেজিতে প্রকাশ করতে হবে এখানে। তাহলে এবং একটা লোহিত রক্তকণিকা বা আরবিসির ভর 10⁻13 কেজি। সেই একই রকমভাবে মহাবিশ্বের বয়স আনুমানিক 10⁻17 সেকেন্ড, আর এক্সরের পর্যায়কাল 10⁻19 সেকেন্ড। তাহলে আর দেখতে পাচ্ছি আমরা যে সূর্য ব্যাসার্ধ বা হাইড্রোজেনের ব্যাসার্ধ আমরা মিটার এককে মাপতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের 10-এর ঘাত ব্যবহার করতে হচ্ছে। তাহলে এই যে 10-এর ঘাত, এখানে 10-এর ঘাত কত? 9, আর এখানে 10-এর ঘাত -10। এই যে এই 9 আর -10 এগুলোকেই আমরা বলবো মানের ক্রম। এই মানের ক্রম না থাকলে, তাহলে যদি শুধু আমরা এই সংখ্যাগুলো দিয়ে প্রকাশ করতাম, তাহলে এটা একটা হিউজ পরিমাণ বড় সংখ্যা, বা এটা একটা হিউজ পরিমাণ 0.00 দিয়ে একটা হিউজ পরিমাণ একটা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংখ্যা হতো। তাহলে এইগুলোকে আমরা কি হিসেবে লিখব? না, সব মানকে আমরা পরিমাণকে a × 10⁻b এইভাবে আমরা লিখব, যেখানে এর মানটা কত? 0.5 > 5। তাহলে এটাও একটা ব্যাপার যে দশমিকের আগে আমরা যেসব মান নেব সেটা অবশ্যই এটা 5-এর বেশি হবে না। ওকে, আচ্ছা, এইবার এর মান তো এটা, আর বি এর মান কি? বি এর মান হলো পজিটিভ বা নেগেটিভ সংখ্যা, পূর্ণ সংখ্যা। বোঝা গেল? ওকে, চলো এরপর তাহলে কয়েকটা উদাহরণ দিয়ে আমরা দেখি মানের ক্রম কিভাবে করতে হয়। তো একটা পাহাড়ের উচ্চতা 3300 মিটার, একে আমরা কি লিখব? তাহলে 3.3 × 10⁻³ মিটার। এটা এর মান এই মানের মধ্যেই পড়েছে, এবং এইটা বি এর মান কত? +3। তাহলে এর মানের ক্রম কত? +3। এর মানের ক্রম হচ্ছে +3। মাছির দৈর্ঘ্য 0.004 মিটার, একে আমরা লিখতে পারি 4 × 10⁻³ মিটার, -3 মিটার। তাহলে এখানে মানের ক্রম কত? -3। ওকে, এরপর দেখা গেল একটা জাহাজের ওজন 75-এর পর 6টা শূন্য আর 45-এর পর 6টা শূন্য। তাহলে একে আমরা লিখতে পারি 0.75 × 1 2 3 4 5 6 7 8 10⁻8 কেজি। ঠিক এই ক্ষেত্রেও আমরা কি 0.45 লিখব? না, লিখব না। কি লিখব আমরা? 4.5 × 1 2 3 4 5 6 7 10⁻7 কেজি।
তাহলে এই দুরকমভাবে কেন লিখলাম বলাই হয়েছে যে এর মানটা কিন্তু হতে হবে 0.5 থেকে 5-এর মধ্যে। ওকে, 0.5 থেকে আমরা যখনই এখানে পয়েন্ট বসাচ্ছিলাম তখন কিন্তু এটা হয়ে গিয়েছিল 0.45, অর্থাৎ 0.5-এর থেকে কম হয়ে গিয়েছিল, তাই আমরা 0.45 বসাবো না। কিন্তু যখন আমরা এটা বসালাম 0.75, এটা অবশ্যই এই রেঞ্জের মধ্যে পড়ছে। ওকে, তাহলে এভাবেই লিখতে হবে। আচ্ছা, 1 দিন সমান কত সেকেন্ড? আমরা জানি 86,400 সেকেন্ড। তাহলে একেও আমরা কি লিখব? 0.86 ইন্টু 1 2 3 4 5 10⁵ সেকেন্ড। তাহলে এখানে মানের ক্রম 8 আর এক্ষেত্রে মানের ক্রম 7। ওকে, এক্ষেত্রে মানের ক্রম 5। তাহলে আমরা মানের ক্রমটা বুঝতে পারলাম কিভাবে হচ্ছে, কিভাবে আমরা মানের ক্রম বের করতে পারবো। কোনো একটা সংখ্যা দিলে সেখান থেকে কিভাবে আমরা এর মান এবং আমরা বি এর মান বের করতে পারবো আমরা দেখলাম। চলো এরপর আমরা নেক্সট টপিকে যাই। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক অঙ্ক সংখ্যা, যাকে আমরা বলি সিগনিফিক্যান্ট ফিগার্স। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক অঙ্ক সংখ্যা, এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে। তোমাদের কিন্তু এখান থেকে অবশ্যই 1 বা 2 নম্বর আসবেই। এখান থেকে একদম কমন প্রশ্ন। যখন সেমিস্টার সিস্টেম ছিলও না তখনও এখান থেকে কোশ্চেন আসতো, এবং সেমিস্টার সিস্টেমে অবশ্যই আসবে। তাহলে দেখো, সার্থক অঙ্ক সংখ্যা বা সার্থক সংখ্যা কাকে বলে। ধরো আমরা কোনো একটা ভৌত রাশির পাঠ নিলাম, দেখা গেল কোনো একটা ক্ষুদ্র বস্তুর তার ওজন 3.2 গ্রাম। এখানে 3 সংখ্যাটা নিশ্চিত কিন্তু 2 সংখ্যাটা অনিশ্চিত। তাহলে এবার এর সার্থক সংখ্যা বের করতে গেলে এর কিছু নিয়ম আছে। কি নিয়ম আছে? নিয়মগুলো চলো এবার দেখা যাক। এখানে ডেফিনেশনটা দেওয়া আছে। নিয়ম দেখো, বলেছি যে 0 নয় এমন সংখ্যা, 0 নয় এমন সংখ্যা যতগুলি থাকবে সেই সংখ্যাগুলি হবে কিন্তু সার্থক সংখ্যা। যেমন 0 নয় এমন সকল সংখ্যাকে সার্থক সংখ্যা বা রাশি হিসাবে ধরা হবে। যেমন উদাহরণ কি, ধরা যাক 2.346 একটা সংখ্যা পাওয়া গেল বা ভৌত রাশির মান পাওয়া গেল, সাপোজ 2.346 সেন্টিমিটার। তাহলে এখানে সার্থক সংখ্যা কত? সার্থক সংখ্যার কত এখানে? 1 2 3 4, কারণ এখানে সবগুলিই 0 নয় কিন্তু অশূন্য সংখ্যা, তাহলে সার্থক সংখ্যা 4। ওকে, চলো আমি তোমাদের দিচ্ছি 3 1 2 1 5। বলো এর সার্থক সংখ্যা কত হবে, তোমরা কমেন্টে জানাও। এরপর আসছি দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম কি? 0 নয় এমন সংখ্যার মাঝে যদি 0 থাকে, 0 নয় তার মাঝে যদি 0 থাকে তবেও কিন্তু তাকে সার্থক সংখ্যা হিসেবে ধরা হবে। কেমন না, উদাহরণ দিচ্ছি। দেখো, আমরা ধরে নিলাম 3008.002 এই একটি পাঠের মান পাওয়া গেল। তো এখানে দেখো, এটাও 0 নয়, এটা 0 নয়, এটা 0 নয়, এগুলো অশূন্য সংখ্যা, কিন্তু এর মধ্যিখানে সব শূন্য কিন্তু বসে আছে। তো যেহেতু এর দুপাশেই অশূন্য সংখ্যা, এর মাঝের শূন্যগুলোও কিন্তু সার্থক সংখ্যা হিসাবে কাউন্ট হবে এখানে। তাহলে এখানে সার্থক সংখ্যা কত? এখানে সার্থক সংখ্যা কত বলো? এখানে সার্থক সংখ্যা 1 2 3 4 5 6 7 7। চলো, তো তোমাদের এই সংখ্যাটা দেওয়া হলো, তোমরা কমেন্ট সেকশানে জানাও যে 2 নম্বর নিয়মের সার্থক সংখ্যা কত। যখন কমেন্টে লিখবে 1 নম্বরে দেবে এই সার্থক সংখ্যা, 2 নম্বরে দেবে এর সার্থক সংখ্যা। চলো এরপর তৃতীয় নিয়মে আসি। তৃতীয় নিয়ম কি বলেছে? 3 নম্বর নিয়মে বলেছে যদি কোনো দশমিক চিহ্ন না থাকে, কোনো সংখ্যা নিলাম তাতে দশমিক চিহ্ন নেই, তাহলে তার ডান দিকের সর্বশেষ সংখ্যার পরে যদি 0 থাকে একদম শেষে, তাহলে সর্বশেষ অশূন্য সংখ্যার পরে যদি 0 থাকে
সেই শূন্যগুলোকে সার্থক সংখ্যা হিসেবে ধরা হয় না। কেমন? উদাহরণ দিই। উদাহরণে বলছি, ধরো একটা সংখ্যা দেওয়া আছে 502400। তাহলে কত লিখলাম? 50,24,000। এখানে সার্থক সংখ্যা কত হবে? এখানে সার্থক সংখ্যা বলতে পারবে? দেখো, এখানে নিয়মে কি বলেছে, যে সর্বশেষ ডান দিকের যে শূন্য নয় এমন সংখ্যা কে, এখানে 4। 4-এর পরে যতগুলি শূন্য থাকবে এগুলি কিন্তু সার্থক সংখ্যা হিসেবে ধরা হবে না। তাহলে এখানে সার্থক সংখ্যা কত? 1 2 3 4, সার্থক সংখ্যা 4। তারপরে বলি একটা জিনিস, পরীক্ষালব্ধ মান ছাড়া, অর্থাৎ কোনো জিনিসের, সাপোজ কোনো একটা লাঠির দৈর্ঘ্য পাওয়া গেল 130 সেন্টিমিটার, বা 130, কোনো মাঠের দৈর্ঘ্য 130 মিটার। তাহলে এখানে সার্থক সংখ্যা কত? এখানে সার্থক সংখ্যা বলো। এটা তো শেষ অশূন্য সংখ্যা, তারপরে শূন্য। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এটা সার্থক সংখ্যা হওয়ার কথা নয়, কিন্তু যেহেতু বলা হয়েছে পরীক্ষালব্ধ মান ছাড়া, অর্থাৎ পরীক্ষালব্ধ মানের দ্বারা আমরা মেপে পেয়েছি যে একটা মাঠের দৈর্ঘ্য 130 মিটার, 130 মিটার তার একক দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু সার্থক সংখ্যাতে শূন্য ধরা হবে, অর্থাৎ সার্থক সংখ্যা হবে 1 2 3। যেহেতু ইহা পরীক্ষালব্ধ মান। এই জায়গাটা ক্লিয়ার করবে কিন্তু। ওকে, এরপরে আসছি। আমরা তো বললাম দশমিক চিহ্ন যদি না থাকে, যদি দশমিক চিহ্ন থাকে তখন কি হবে? যদি দশমিক চিহ্ন থাকে তাহলে কিন্তু ডান দিকের যে সর্বশেষ অশূন্য সংখ্যা আছে, শূন্য নয় এমন সংখ্যা, তারপরেও যদি শূন্য থাকে তবেও কিন্তু সেই শূন্যগুলোকে সার্থক সংখ্যা হিসেবে ধরা হবে। অর্থাৎ দশমিক থাকলে তার ডান দিকে শূন্যগুলোকে সবাইকেই সার্থক সংখ্যা হিসেবে ধরা হবে। যেমন আমরা উদাহরণ দিই, যেমন 0.240600। তাহলে দশমিকের পরে আমরা বলেছি দশমিকের পরে এখানে সর্বশেষ শূন্য নয় এমন সংখ্যার পরের শূন্যগুলোও কিন্তু সার্থক সংখ্যা হবে। অর্থাৎ দশমিকের পরে যতগুলি সংখ্যা আছে সবই সার্থক সংখ্যা, তাই তো? তাহলে এখানে সার্থক সংখ্যা কত হবে? বলো। ইয়েস, ঠিক বলেছ। 1 2 3 4 5 6 7। তাহলে এখানে সার্থক সংখ্যা কত হলো? 7। তাহলে এরপর আসছি দশমিকের আরও দুটো নিয়ম। কি নিয়ম? এরপর আসছি আমরা 5 নম্বর নিয়ম। আর যদি দশমিক থাকে তখন কি হবে? দশমিক যদি থেকে থাকে তখন দশমিকের ডান পাশে শূন্য সহ সকল সংখ্যাই সার্থক সংখ্যা হবে। অর্থাৎ এখানে আর দেখার প্রয়োজন নেই যে অশূন্য সংখ্যার পরে ডান পাশে শূন্য আছে কি না। তাহলে এবার দেখতে হবে, আমরা উদাহরণ দিয়ে বুঝবো। উদাহরণ দিয়ে কি বুঝবো? সাপোজ 2.4200। তাহলে এখানে বলা আছে যে দশমিক যদি থেকে থাকে দশমিকের ডান পাশে সকল সংখ্যাই সার্থক সংখ্যা। তাহলে এখানে সার্থক সংখ্যা কত? সার্থক সংখ্যা, হ্যাঁ ঠিক বলেছ, সার্থক সংখ্যা এখানে 1 2 3 4 5 6। ওকে, এবার আসছি আমরা 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্ট কি বলেছে? একক যাই হোক না কেন, 7 নম্বর পয়েন্ট যেটা লাস্ট পয়েন্ট, একক যাই হোক না কেন কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে সার্থক সংখ্যার পরিবর্তন হবে না। যেমন কি দেখা গেল আমরা মিটার দণ্ড দিয়ে বা মিটার স্কেল দিয়ে একটা কোনো জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করলাম। দেখা গেল পরিমাপ করে আমরা পেলাম 50 মিটার।
তাহলে এখানে সার্থক সংখ্যা কত হবে বলো? সার্থক সংখ্যা হবে 1, 2, যেহেতু এটা পরিমাপলব্ধ মান। আচ্ছা, একে আমরা সেন্টিমিটার এককে প্রকাশ করলাম, এটা সেন্টিমিটার এককে আমরা প্রকাশ করলাম, আর মিটার স্কেলে আমরা এটা কি পেয়েছি? পরীক্ষালব্ধ মান পেয়েছি, পরীক্ষালব্ধ মান পেয়েছি। ওকে, আর মিটার স্কেলে সেন্টিমিটার এককে প্রকাশ করে পাবো আমরা 50 × 100 সেন্টিমিটার বা 5000 সেন্টিমিটার। তাহলে এখানে সার্থক সংখ্যা কত হবে? সার্থক সংখ্যা কত হবে? যেহেতু অশূন্য দশমিক নেই, অশূন্য সব সংখ্যাই শূন্য সহ সবই সার্থক সংখ্যা, তাহলে সার্থক সংখ্যা 1, 2, 3, 4। কিন্তু আবার বলা হয়েছে একক যাই হোক না কেন, মিটার হোক, সেন্টিমিটার হোক, মিলিমিটার হোক, যাই হোক না কেন, কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে অর্থাৎ পার্টিকুলার যে জিনিসটা আমি মেপেছি, যার দৈর্ঘ্য 50 মিটার পাওয়া গেছে, তার ক্ষেত্রে সার্থক সংখ্যার পরিবর্তন হবে না। কেন হবে না? না, এই সেন্টিমিটার এককে আমরা প্রকাশ করেছি, এটা কিন্তু পরীক্ষালব্ধ মান নয়। পরীক্ষালব্ধ মান এটি, এটা শুধু আমরা অন্য স্কেলে প্রকাশ করেছি। তাহলে এখানে 4 হবে না, কত হবে? হবে কিন্তু সেই 2। আবার কি যদি আমি মিলিমিটার এককে প্রকাশ করি, তাহলেও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে মিলিমিটার এককেও কিন্তু এখানে সার্থক সংখ্যা হবে 2, সার্থক সংখ্যা হবে 2, অর্থাৎ সার্থক সংখ্যার কোনোরূপ পরিবর্তন হবে না। এবার তাহলে পরীক্ষালব্ধ মানকে আমরা যখন অন্যান্য এককে প্রকাশ করব, লিখব কিভাবে, যাতে সেখান থেকে আমরা সার্থক সংখ্যা জানতে পারি, যে এর সার্থক সংখ্যা কত আমরা সহজে বুঝতে পারি। কেমন? শোনো, তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম, কত পেয়েছিলাম? 50 মিটার। একে যখন আমি সেন্টিমিটার এককে প্রকাশ করব, তখন লিখতে হবে 5 × সেন্টিমিটার সমান 5000 সেন্টিমিটার সমান 5.0 × 10⁻³ সেন্টিমিটার। আবার যখন মিলিমিটার এককে প্রকাশ করব, 50 × 1000 মিলিমিটার, 50,000 মিলিমিটার, 5.0 × 10⁻⁴ মিলিমিটার। তাহলে আমরা যে নিয়মে বলেছিলাম যে দশমিকের পরে সকল শূন্যই কিন্তু, যদি এপাশে অশূন্য সংখ্যা থাকে, এই দিকের সব শূন্যই কিন্তু সার্থক সংখ্যা হিসেবে ধরা হবে। দেখো, আমরা এখানেও পাচ্ছি সার্থক সংখ্যা 2, এক্ষেত্রেও পাচ্ছি 2, এক্ষেত্রেও পাচ্ছি 2, অর্থাৎ সার্থক সংখ্যার কিন্তু পরিবর্তন হয়নি। তাহলে 10-এর ঘাত লিখতে হলে কিন্তু আমাদের এভাবেই লিখতে হবে। এবং তোমাদের একটি স্কেল দেওয়া হলো, যে স্কেলগুলি তোমাদের বক্সে থাকে, তোমরা স্কুল নিয়ে আসো, বা যে স্কেলগুলো আমরা সাধারণত ব্যবহার করি, যেখানে 0 থেকে 15 সেন্টিমিটার বা 0 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত অংশাঙ্কিত করা থাকে, উল্টো দিকে ইঞ্চি থাকে। তো সাপোজ ধরে নিলাম ওই সেন্টিমিটার যে অংশাঙ্কিত করা থাকে, সেই স্কেলগুলি আমাদের কাছে আছে। তোমাদের এই কলমটা দেওয়া হলো যে তোমরা মেপে বলো কত এটার দৈর্ঘ্য কত এবং সার্থক সংখ্যা কত, যা পরীক্ষালব্ধভাবে মান পেলে কত। দেখা গেল আমরা পেলাম 6.3 সেন্টিমিটার, আরেকবার পেলাম 6.4 সেন্টিমিটার। যাতে ত্রুটি এড়ানো যায়, আমরা আরও একবার করলাম, যত বেশিবার করব ত্রুটিটা কম হবে। তো আমরা কি করলাম? গড় মান বের করলাম, গড় দৈর্ঘ্য বের করলাম। গড় দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা কবার নিয়েছি? 1, 2, 3 নম্বর পার্ট নিয়েছি। তাহলে 6.3 + 6.4 + 6.3
বাই 3 সেন্টিমিটার। কত হবে? 6.333 অ্যাপ্রক্স সেন্টিমিটার। আর গেলাম না, ওটা 3 হয়েই চলে যাবে, যেহেতু তিনটে মান নিয়েছি আমরা, পরপর তিনটে নিলাম। তাহলে এক্ষেত্রে সার্থক সংখ্যা কত হবে? এক্ষেত্রে সার্থক সংখ্যা হবে 1 2 3 4। এইখানে একটু সমস্যা আছে। সমস্যা কি? আচ্ছা বলো, আমরা মান বের করে দিলাম যে স্যার আমি এই মানটি বের করেছি, তখন স্যার বলবে আচ্ছা দেখি আমি চেক করি ঠিকঠাক করেছো কি না। স্যার তখন বলবে দাও তোমাদের স্কেলটা দাও। স্যার স্কেলটা নিলেন, বসালেন। স্যার কতটা পর্যন্ত মান পাবে? 6.3 পর্যন্ত মান পাবেন, অথবা 6.4 পর্যন্ত মান পাবেন। আইদার এটা পাবেন বা এটা পাবেন। এর মাঝখানের কোনো মান কি পাবেন? পাবেন না, কারণ এই সেন্টিমিটার স্কেলে আমি এর ন্যূনতম লঘিষ্ঠ ধ্রুবক কত? মিলিমিটার, মানে 1 মিলিমিটার, অর্থাৎ সেন্টিমিটারের পরে আমি 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি, তার থেকে কম পারি না। ওকে, তাহলে স্যার তিনি আইদার পাবেন 6.3 সেন্টিমিটার পাবেন অথবা 6.4 সেন্টিমিটার পাবেন। তাহলে এক্ষেত্রে আমাকে এই মানটি কি লিখতে হবে? এই মানটা লিখতে হবে সমান 6.3 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে সার্থক সংখ্যা কত দাঁড়াবে? সার্থক সংখ্যা দাঁড়াবে 2। বোঝা গেল? তাহলে আমরা যদি স্লাইড ক্যালিপাস দিয়ে করি, স্লাইড ক্যালিপাস মনে আছে ভার্নিয়ার স্কেল, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে স্লাইড ক্যালিপাস দিয়ে কোনো মান আমরা পেলাম 2.346। ওকে, 2.346 এক্ষেত্রে 2.346 সেন্টিমিটার। কিন্তু এখানে আমরা সেন্টিমিটারের লঘিষ্ঠ ধ্রুবক কত ছিল? 0.01 সেন্টিমিটার, ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল, তাই তো? তার মানে দশমিকের পরে আমি 2 ঘর পর্যন্তই পেতে পারবো এই স্কেলে। তাহলে কত পাবো? এই 2.34 পর্যন্ত আমরা পাবো। ওকে, এবং তাহলে এটাকে কত লিখতে হবে? আমাকে পরীক্ষালব্ধ মান হিসেবে আমাকে ফাইনাল রেজাল্ট লিখতে হবে 2.35 সেন্টিমিটার। 5 কেন দিলাম? এর আগে আমরা আলোচনা করেছি শেষ সংখ্যার পরে যদি 5-এর বেশি থাকে তাহলে পূর্ববর্তী সংখ্যাতে 1 যোগ হয়। হলো? তাহলে আশা করি তোমরা এই তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সার্থক অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার্স এটা সম্বন্ধে তোমরা টোটাল বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, এবং তোমরা ভিডিওটা আবার পজ করে আবার সামনে থেকে তোমরা দেখতে থাকো যে কোন জায়গাতে তোমরা বুঝতে পারো না এবং কোন জায়গাটা তোমাদের খুব ভালো লেগেছে, কোন জায়গাটা পার্টিকুলার তোমরা খুব ভালো বুঝতে পেরেছো, সেই জায়গাটা তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাও। ওকে, এবং যারা নতুন এসেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমরা অবশ্যই যদি ভিডিওটা ভালো থাকে, ইনফরমেটিভ ভিডিও লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করো। তবে এই রকমই তোমাদের ডিসকাশনপূর্ণ একদম আলোচনা ভিত্তিক প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশানে বেল আইকনটা প্রেস করে রাখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। HM ক্লাসরুম, তোমাদের আবার বলছি HM ক্লাসরুম, এটি হচ্ছে আমার চ্যানেল, আমি তোমাদের হীরক স্যার। তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং মেজারমেন্ট, ভৌত জগৎ এবং পরিমাপের চ্যাপ্টারের শেষ ক্লাস। আসছি আমি পরের ক্লাসে।